আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের বৃত্তের পরিধি চ্যাপ্টার অধ্যায় 18। এই চ্যাপ্টার অধ্যায় 16। এই চ্যাপ্টার আমাদের বড় প্রশ্ন তো প্রায় শেষ হয়েছে। আমরা আজকে শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো শর্ট প্রশ্নই আছে। আমি কিন্তু আগের দিনকে 17 পর্যন্ত পড়ানো হয়েছিল, কিন্তু 18 অঙ্কটা তোমাদের কাজ দেওয়া হয়েছিল, কেউ কিন্তু করে দেখাও না। আমার তো মনে বলছে তোমরা ভিডিওগুলো দেখছোই না। ক্লাসগুলোকে ফলো করো, ক্লাসগুলো ফলো করে কি কাজ দেওয়া হচ্ছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করো। অন্তত পক্ষে দেখাতে তো হবে যে যেটা কাজ দেওয়া হচ্ছে সেটা তো দেখায়। আমরা আজকে 19-এর দাগে পেজ নাম্বার 232-এর 19-এর দাগে এমসিকিউ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা এমসিকিউ সত্য মিথ্যা বা শূন্যস্থান আমরা বলেছিলাম যে একটা সোজা একটা দাগ দিয়ে আমরা একদিকে অংশ করছি, কি 19-এর দাগের অঙ্কগুলো আমরা করছি। এইদিকে উত্তরটা লিখবো, এইদিকে উত্তরটা রাগটা এইদিকে ব্যবহার করব। তো আমরা প্রথমেই অঙ্কটা দেখছি যে 1-এর দাগে যে অঙ্কটা আছে সে অঙ্কটা দিয়ে আছে কি যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। আগে দেখো একটা ঘড়ি, এই ঘড়ি এটা হচ্ছে 12টা, তারপর এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তো এইরকম ভাবে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা এরকম ভাবে একটা থাকে 3, এটা 6, এটা 9 12, এটা 1 2 5 6 7 8 10 11 এরকম ভাবে থাকে। তো ঘড়ির ঘন্টার কাঁটাটা দেখো এখান থেকে যখন এখানে আমি 12টা থেকে 1টায় ঘন্টার কাঁটাটা গেল, ঘন্টার কাঁটাটা 1 ঘন্টা যাচ্ছে, তখন মিনিটের কাঁটাটা পুরো 1 পাক ঘুরে আসতেছে। মিনিটের কাঁটাটা পুরো 1 পাক ঘুরে এলে 12টা ঘর যদি যায় তাহলে সে 1 পাক ঘুরবে। আর 1 ঘন্টার ভিতরে কিন্তু 1 ঘন্টার ভিতরে পূর্ণ 1 পাক ঘুরছে মিনিটের কাঁটাটা, কিন্তু ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় 1টা ঘর যাচ্ছে। সেই জন্য তাদের গতিবেগের অনুপাত কি হবে না ঘন্টার কাঁটা ঘন্টার অনুপাত মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা অনুপাত মিনিটের কাঁটা। কাঁটার গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত কত হলো না দেখো এই 1 ঘন্টায় যাচ্ছে, ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় যাওয়া আর মিনিটের কাঁটাটা এক ঘর যাওয়া, আর মিনিটের কাঁটাটা তখন 1 ঘন্টায় কতটা যাচ্ছে 12 ঘর। তাহলে আমরা সেই জন্য লিখবো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগ হচ্ছে ঘন্টায় কত 1:12। তাহলে দেখো 1 ঘন্টায় ঘন্টার কাঁটাটা যাচ্ছে 1 ঘর, কিন্তু 1 ঘন্টায় মিনিটের কাঁটাটা যাচ্ছে 12 ঘর, 1 পাক ঘুরে আসছে, তাহলে 12 ঘর যাচ্ছে, সেই জন্য 1:12 হয়ে গেল। তাহলে 1-এর অঙ্কের উত্তরটা হলো কি যে এর উত্তরটা সঠিক আছে 1:12, 1:12। এবার দেখো 2-এর অঙ্কটাই আসি। দুইটা বলেছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার ঘুরতে, এই একটা বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে, তাহলে আমরা যদি বৃত্তের ব্যাসার্ধটা যদি r মনে করি, তাহলে বৃত্তের পরিধিটা কত হবে, পরিধি কত হবে, পরিধি সমান হচ্ছে 2πr, আর ব্যাস কত হবে, ব্যাস হবে 2r। এত সেমি মিটার। দেখো হচ্ছে বৃত্তাকার পার্ক একবার ঘুরে আসতে সময় লাগছে কত না πx/r
পাই এক্স বাই 100 মিনিট। তাহলে একবার ঘুরে আসা মানে হচ্ছে 2 পাই আর সমান পথ যাওয়া, তাহলে 2 পাই আর সেমি পথ যেতে সময় লাগে কত না দিয়ে আছে কত পাই এক্স বাই 100 মিনিট, পাই এক্স বাই 100 মিনিট। তাহলে 1 সেন্টিমিটার পথ যেতে কত সময় লাগবে না পাই এক্স বাই 100, এর তলায় এটা বসে যাবে, তার মানে এটা 2 পাই আর হয়ে যাবে। আর ব্যাস কত, ব্যাস বরাবর যেতে তার কত সময় লাগবে, তাহলে আর 2 আর সেন্টিমিটার পথ যেতে কত সময়, পাই এক্স গণিত 2 আর বাই 100 গণিত 2 পাই আর। এবার যতটা কাটাকাটি হবে সেটা করব, পাই পাই কেটে দিলাম, 2 আর 2 পারলাম, আর কেটে দিলাম, তাহলে x বাই 100 মিনিট এই সময়টা লাগবে। তাহলে x বাই 100 মিনিট যেখানে আছে সেটাই উত্তর হবে। আমরা দেখি যে এখানে দেখো 2 এর দাগের অঙ্কটার উত্তর আছে, b এর জায়গাটা সঠিক আছে, x বাই 100 মিনিট, x বাই 100 মিনিট। এরপর আমরা 3 এর দাগের অঙ্কটাই আসি। 3 এর দাগের অঙ্কটায় কি দিয়েছে, বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রে অন্তর্লিখিত তার মানে বর্গক্ষেত্রে বৃত্তটা হচ্ছে বর্গক্ষেত্রের ভিতরে থাকছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি, তাহলে 10 সেমি এটা, তাহলে এদিকেও 10 সেন্টিমিটার। এবার কি বলেছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। দেখো বৃত্তের ব্যাস মানে কোনটা, এটা কেন্দ্রগামী সরলরেখাকে বৃত্তের ব্যাস বলা হয়, এবং এই বৃত্তের ব্যাসটাই দেখো, বৃত্তের ব্যাসটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে বৃত্তের ব্যাস, এখানে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আছে 10 সেন্টিমিটার, তাহলে এখানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটাও হচ্ছে 10 সেন্টিমিটার। যদি ব্যাসার্ধ যদি বলতো তাহলে আমাকে ব্যাসের দৈর্ঘ্য যদি 10 সেমি হয় তাহলে ব্যাসার্ধ হবে 10/2 সমান 5 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এইটার উত্তর 3 এর দাগের উত্তরটা দেখছি। এর দাগের উত্তরটা দিয়ে আছে 10 সেন্টিমিটার। দেখো এবার এটা আমাকে জানতে হবে অন্তর্লিখিত, অন্তর মানে ভিতরে, অর্থাৎ বৃত্তটা থাকবে বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, বর্গক্ষেত্রের অন্তর্লিখিত মানে বর্গক্ষেত্রের ভিতরে, অন্ত মানে ভিতরে। যদি পরিলিখিত বলতো তাহলে আলাদা রকম চিত্র হতো, তাহলে বর্গক্ষেত্রের অন্তর্লিখিত হচ্ছে বৃত্তটা, তাহলে বৃত্তটা থাকছে বর্গক্ষেত্রের ভিতরে দিকে। এবার দেখো 4 নাম্বারের অঙ্কটা আমরা দেখি, 4 কি আছে। এরপর দেখো 4 অঙ্কটা দিয়ে আছে, সেখানে বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। তাহলে বৃত্তটি বর্গক্ষেত্রে পরিলিখিত মানে বর্গক্ষেত্রের বাইরে থাকবে। এটা বর্গক্ষেত্রটাকে এঁকে নিই, তাহলে কি বলেছে, বৃত্তটি বর্গক্ষেত্রে পরিলিখিত। পরিলিখিত মানে বর্গক্ষেত্রটা ভিতরে থাকবে, বৃত্তটা তখন বাইরে থাকবে। তো এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা 5 সেমি বলে দিয়েছে, এটাও 5 সেমি। দেখো এই পরিলিখিত বর্গক্ষেত্র যদি হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে কি না, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তখন হচ্ছে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্যের সমান। বর্গক্ষেত্রের
কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্যটা আমাকে জানতে হবে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বার করতে গেলে। এখানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান। তাহলে এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিভাবে বার করব না, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র আছে। বর্গক্ষেত্রে তোমরা এখন অঙ্কগুলো করছো এগুলো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে যে √2 গণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √2 × বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 বাহুর দৈর্ঘ্য কত দিয়ে আছে 5 সেন্টিমিটার। বর্গক্ষেত্রে এইটাকে লিখতে হয়, এটাকে অমূলদ সংখ্যা বলা হয়, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আগে অমূলদ সংখ্যাটা, মূলদ সংখ্যা আগে লিখে তারপর অমূলদ সংখ্যা, অর্থাৎ √2 গণিত 5 মানে হচ্ছে √2 5 না লিখে 5√2 লিখতে হবে, কারণ মূলদ সংখ্যাটা আগে লিখতে তারপর অমূলদ সংখ্যা লিখতে। তাহলে এখানে 5√2 সেন্টিমিটার হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের ব্যাসের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা এখানে দেখো, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা আমরা এটাকে উল্টোই লিখলাম, এটা লিখলেও হতো। তাহলে এখানে বৃত্তের, এখানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কত, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়েছি কত 5√2 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে 5√2 সেন্টিমিটার। যদি ব্যাসার্ধ বলতো তাহলে 5√2/2 লিখতাম, 5√2/2 এত সেন্টিমিটার হচ্ছে, তখন তার ব্যাসার্ধ হয়ে যেত, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে একে 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 5√2/2, এইখানে কাটাকাটি করা দরকার না, 5√2/2 বসিয়ে দেবে, এত সেন্টিমিটার হচ্ছে, তখন ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পরিলিখিত মানে হচ্ছে কি না, বর্গক্ষেত্রটা তখন ভিতরে থাকবে, আর বর্গক্ষেত্রের অন্তর্লিখিত যখন বলবে তখন বৃত্তটা বর্গক্ষেত্রের ভিতরে থাকবে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে কোনটা পরিলিখিত বলছে কোনটা অন্তর্লিখিত বলছে। ঠিক আছে, এর উত্তরটা দিয়ে আছে কোনটাতে, 4-এর, এখানেও দিয়ে আছে 4-এর উত্তরটা হচ্ছে এ দিয়ে আছে যে 5√2 সেমি। এবার আমরা 5-এর দাগের অঙ্কটাই আসি। পাঁচের দাগের অঙ্কে কি দিয়ে আছে বলেছে, একটি বৃত্তাকার বলয়। বৃত্তাকার বলয় বলতে দেখো এই একটা বৃত্ত, অর্থাৎ ব্যাসার্ধ যদি একই না হয়ে আলাদা হয়, ছোট বড় হয়, তাহলে দুটো বৃত্ত একই কেন্দ্রে দুটো বৃত্ত অঙ্কন করা যাচ্ছে। একই বৃত্তের ভিতর আমরা দুটো বৃত্ত অঙ্কন করতে পারি আলাদা আলাদা ব্যাসার্ধ নিয়ে। একটু ছোট বড় ব্যাসার্ধ নিলেই আমরা একটা বৃত্তের কি পেয়ে যাব, একটা বড় বৃত্তের ব্যাসার্ধ, একটা ছোট। এই যে পথটা, এইটাকে বলা হয়েছে বলয়। এইরকম দেখবে তোমাদের এই যে গ্রহগুলো আছে, শনি গ্রহ আছে, সেই বলে না শনির বলয় আছে, তো এইরকম ভাবে জিনিসগুলো। তো এটা 5 সেন্টিমিটার চওড়া, অর্থাৎ বৃত্তাকার বলয় মানে এই বৃত্তাকার পথটা, এই বৃত্তাকার পথটির চওড়া হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের বহির্ব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধের অন্তর কত? দেখো এই পথটা চওড়াটাই হচ্ছে বৃত্তের বহির্ব্যাসার্ধ আর অন্তঃব্যাসার্ধ, বৃত্তের অন্তঃব্যাসার্ধের বিয়োগফলটা, অন্তঃব্যাসার্ধ, অন্তর মানে বিয়োগ। তাহলে এইখানে এইটা যদি আর, তাহলে এই ব্যাসার্ধটা আর এই ব্যাসার্ধটা, অর্থাৎ এটা বড় আর এটা ছোট আর, তাহলে এর বলয়ের চওড়া মানে চওড়াটা কত, রাস্তা চওড়া, রাস্তার চওড়া, এই রাস্তার চওড়াটা হচ্ছে r - r, অর্থাৎ বড় আরটা থেকে ছোট আরটা।
এই বড় আর থেকে ছোট আর বিয়োগফলটা বলেছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এই রাস্তাটা চওড়া হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে বহিঃব্যাসার্ধ আর অন্তঃব্যাসার্ধ, বাইরের দিকে ব্যাসার্ধ আর ভিতরের দিকে ব্যাসার্ধের অন্তর আর মাইনাস আর, এটা কত হলো? এটা বহিঃব্যাসার্ধটা আর, অন্তঃব্যাসার্ধটা বৃত্তের অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ তাহলে বহিঃব্যাসার্ধটা আর, আর অন্তঃব্যাসার্ধটা হচ্ছে ছোট আর, বড় আর ছোট আর, এর বিয়োগফলটা কত? এখানে রাস্তার চওড়াটা হচ্ছে বলয়ের চওড়া, বলয়ের চওড়া বা রাস্তা চওড়া একই জিনিস। তাহলে এখানে হচ্ছে আর মাইনাস আর, তাহলে আর মাইনাস আরটা কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। অর্থাৎ বলয়টি যত সেন্টিমিটার চওড়াটা সেটাই হচ্ছে এই বৃত্তটির, অর্থাৎ এখানে একই কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্তের ব্যাসার্ধ, বহিঃব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধের অন্তরটাই হচ্ছে বলয়টার চওড়া। অর্থাৎ বলয়ের চওড়া 5 সেন্টিমিটার, অর্থাৎ বৃত্তের বহিঃব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধের অন্তরটাও হবে 5 সেন্টিমিটার। তাহলে এখানে 5-এর দাগের অঙ্কের উত্তরটা আছে কোনটা? না, এর উত্তর আছে 5 সেন্টিমিটার। এরপর আমরা 2-এর দাগের অঙ্কগুলোই আসি। দেখো এই যে 20-এর দাগের যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো এখানে আমাকে করে দেখাতেই হবে, সব অঙ্কগুলি করে দেখানো ঠিক ভালো, কিন্তু এমসিকিউ এর উত্তর সঠিক হলে তুমি ফুল নাম্বারটা পাবে। কিন্তু এখানে যে 2 নম্বরের অঙ্ক, এখানে 2 নম্বরের অঙ্ক থাকলে সেগুলোকে কিন্তু তোমাকে করে দেখাতে হবে। আর এই 2 নম্বরের প্রশ্নই যদি 1 নম্বরে দিয়ে দেয় তাহলে তুমি উত্তরটা যদি তোমার জানা হয়ে থাকে বা উত্তরটা জানা আছে বা শুধু উত্তরটা লিখে দিচ্ছ, তুমি কোশ্চেন অন্য খাতাতে কোশ্চেন নিয়েছো দিয়ে তুমি সেই উত্তরটা তুমি এখানে শুধু উত্তরটা লিখে দিচ্ছ, তুমি নাম্বারটা পাবে। কিন্তু এখানে আমাদেরকে করে দেখাতে হবে যে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি, অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। এই অঙ্ক আমাদের করানো হয়ে আছে, এরকম অঙ্ক আমাদের করানো হয়ে আছে। তাহলে মনে করি অর্ধবৃত্তের ব্যাসার্ধটা আর, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার অর্ধ পরিসীমাটা কত? অর্ধবৃত্তের পরিসীমা সূত্র কি? অর্ধবৃত্তের পরিসীমা সূত্র হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা, আমাদের জানা আছে পরিসীমার সূত্র না, পাই আর প্লাস 2r। পাই আরটা হচ্ছে অর্ধবৃত্তের অর্ধপরিধি আর 2rটা হচ্ছে ব্যাসের দিকে পরিধি। তাহলে এখানে পরিসীমা পাই আর প্লাস 2r, তাহলে আমাদের শর্তে লিখে দিতে পারি পাই আর প্লাস 2r মানে হচ্ছে 36, কারণ এখানে অর্ধ পরিসীমাটা 36 বলেছে, তাহলে অর্ধ পরিসীমাটা এত, অর্ধ পরিসীমা পাই আর প্লাস 2r। তাহলে এখানে দেখো আর দুটোর মধ্যেই আমরা কমন পাচ্ছি আর, তাহলে পাই করে থাকলো প্লাস 2 সমান 36। এখানে সমাধান করবে এটা, তাহলে পাই মানে 22/7 প্লাস 2 এর লাগে 1 আছে সমান 36। তাহলে আর এখানে দেখো 7 লস হয়ে যোগ আকার আছে, তাহলে 7 লস হবে, তাহলে 22 প্লাস 14 হলো 7 2 14 সমান 36। তাহলে আর গুণ 36 আর 22 আর 16 যোগ করলে 36/7 সমান 36। তাহলে আর সমান কত? 36 গুণ এটা ওইদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে 36 এটা হবে, তাহলে আর সমান 7। তাহলে আরটা কি ধরেছি? ব্যাসার্ধ ধরেছি, আরটা কি ধরেছি? ব্যাসার্ধ। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? অতএব ব্যাসের দৈর্ঘ্যটা হবে ব্যাসার্ধের দিক, অর্থাৎ 7 গুণিত 2 সমান 36। তাহলে এখানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা ছিল, অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে অর্ধবৃত্তে, অতএব অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা হবে 14 সেন্টিমিটার। এরপর আমরা পরের অঙ্কটাই আসি। দেখো 2 এর অঙ্কটা বলেছে একটি ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 90 ডিগ্রি যখন কোণ উৎপন্ন করবে তখন মিনিটের কাঁটা কত পথ করবে? দেখো এটা হচ্ছে 7 সেন্টিমিটার, তো এই 7 সেন্টিমিটার একটা মিনিটের কাঁটার দৈর্ঘ্য। তাহলে এটাকে দেখো এইখানটা কেন্দ্র থেকে এখানে কেন্দ্র করে মিনিটের কাঁটাটা ঘুরছে,
তাহলে ঘুরতে 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 একবার ঘুরে আসবে। একবার ঘুরে আসা মানে হচ্ছে বৃত্তের পরিধি সমান পথ যাওয়া। তাহলে এখানে এই কাঁটাটার দৈর্ঘ্য মানে হচ্ছে এখানে বৃত্তের ব্যাসার্ধটা। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ মানে ঘড়ির ব্যাসার্ধটা হচ্ছে কত? 7 সেমি। তাহলে ঘড়িটির পরিধি কত? ঘড়ির পরিধি কত হবে? পরিধি মানে হচ্ছে 2 পাই আর সূত্র। তাহলে আর বলতে এখানে কোনটা? 7 সেন্টিমিটার, এটাই হচ্ছে আর। তাহলে 2 গণিত পাই মানে 22/7 গণিত আর হচ্ছে 7, এত সেমি। এই 7 7 কাটবে, তাহলে 44 সেমি। তার মানে চারিদিকে যদি ঘুরে আসি তাহলে 44 সেন্টিমিটার পথ যাবে। দেখো চারিদিকে ঘুরে আসা মানে হচ্ছে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? চারিদিকে ঘুরে আসা মানে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 360 ডিগ্রি যখন ঘুরছে তখন 360 ডিগ্রি ঘুরলে কত সেন্টিমিটার পথ যাওয়া যাচ্ছে? 44 সেন্টিমিটার। তাহলে ঘড়িতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলে 44 সেমি পথ ঘড়িতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলে ঘড়ির মিনিটের কাঁটা 44 সেমি দৈর্ঘ্য ঘুরবে। 44 সেমি ঘুরবে। ঘড়িতে 360 ডিগ্রি যদি কোণ, চারিদিকে ঘুরে আসা মানে হচ্ছে 360 ডিগ্রি কোণ। তাহলে 360 ডিগ্রি যখন কোণ উৎপন্ন হলে ঘড়ির মিনিটের কাঁটা 44 সেমি চারিদিকে ঘুরে আসছে, 44 সেমি ঘুরবে। 1 ডিগ্রি যদি হয় কোণ উৎপন্ন হয় তাহলে ঘড়ির মিনিটের কাঁটাটা কত হবে? 44/360। আর কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে কত হবে? 44 গণিত 90/360। দেখো 9 4 36। একবার একটা শূন্য কেটে দাও। 9 কে 9, 9 4 36 কাটলাম। 4 1 4, 4 11 44 সমান 11 সেমি। তাহলে এখানে লিখতে হবে যে 90 ডিগ্রি কোণ ঘুরতে, 90 ডিগ্রি যদি কোণ ঘুরতে চাই এখানে, তাহলে কত মিনিটের কাঁটা কত পথ ঘুরবে? না 11 সেমি পথ ঘুরবে। এবার আমরা পরের অংশটায় আসি। দেখো 3 অঙ্কটা বলে দিয়েছে যে কোনো বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিয়েছি। এটা একটা বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত মানে হচ্ছে বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত, আর পরিবৃত্ত বলতে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো দিয়ে যে বৃত্তটা অঙ্কন করা হবে সেটাকে বলা হচ্ছে পরিবৃত্ত। তো এই পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের যে অনুপাত সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমার এখানে দেয়া নাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এখানে আমরা ধরে নিলাম, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে x সেন্টিমিটার ধরলাম। তাহলে এইখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার, তাহলে চারিদিকে x সেন্টিমিটার। বলো অন্তবৃত্তের ব্যাসার্ধটা কত? অন্তবৃত্তের ব্যাস কত হবে? বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ব্যাসের দৈর্ঘ্য মানে হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। একটু আগেই আমরা বলেছিলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে, যদি বর্গক্ষেত্রের ভিতরে বৃত্তটা থাকে সর্ববৃহৎ বৃত্তটা, তাহলে সেই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্যটা আমরা একবারে লিখে দিচ্ছি x। অতএব ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে x/2। এটা গেল অন্তর্বৃত্তে।
এবার যদি আমরা বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কোনটা না এইটা, পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমাদের জানা আছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি, যে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্যটা x আর √2, তাহলে একবারে লিখে দিলাম x √2 সেমি। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য x √2, অতএব ব্যাসার্ধ কত, ব্যাসার্ধটা কত হবে x √2/2 এত সেমি। কারণ আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এবার দেখো বলেছে যে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অনুপাত বর্গক্ষেত্রের পরিবৃত্ত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও একবারে লিখেছি পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। কথা হবে দেখো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। এই দেখে দেখে লেখা, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত x/2, x/2 সেমি আছে, সেমি লিখলাম, অনুপাত পরিবৃত্তের ব্যাসার্ধের কত দিয়ে আছে x √2/2, x √2/2 সেমি সেমি কেটে দিলাম। এখানে সেমি না ধরে একক লেখাটাই বেশি ভালো ছিল, একক লিখবে, কোনো একক দেওয়া নেই, একক লিখে দেবে, এগুলো সব একক। একক লিখে দেবে, একক লেখাটা খুবই ভালো হবে, কোনো কিছু নেই, এককগুলো কেটে দিলাম। দেখো এই অনুপাতের নিচে নিচে কাটা যায়, দুই দুই কেটে যাবে, আবার উপর উপরেও কাটা যাবে, উপর উপরে কেটে দিলাম। তাহলে এখানে থাকলো কত 1 আর এখানে থাকলো কত √2। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:√2, এটা উত্তর হবে। আর আমাদের অনুপাতের কোনো একক থাকে না, সেই জন্য এককগুলো কেটে যাচ্ছে। এখানে অনুপাতের সময় কোনো একক থাকে না, এটাও মনে রেখে দেবে যে সব প্রশ্নই থাকে যে অনুপাতের কোনো একক থাকে, সত্য না মিথ্যা। তখন অনুপাতের কোনো একক থাকে না, সত্য না মিথ্যা, তখন আমাকে কি লিখতে হবে, সত্য, যে অনুপাতের একক থাকে না। ঠিক আছে, এরপর আমরা 4 থেকে অঙ্কটায় আসি। এরপর দেখো 4টা বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। এখানে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। এবার বলেছে 15 মিনিটে কাঁটাটি কত পথ ঘুরবে। আগের মতোই অঙ্কটা আছে, ওখানে 90 ডিগ্রি দিয়ে আছে, এখানে মিনিট দিয়ে আছে। দেখো তাহলে এটা এর বৃত্তের পরিধিটা বার করলাম। কাঁটাটির দৈর্ঘ্য মানে হচ্ছে এখানে কাঁটাটির ব্যাসার্ধ হচ্ছে ঘড়ির কাঁটার, মিনিটের কাঁটার দৈর্ঘ্যটাই হচ্ছে ঘড়ির এখানে ব্যাসার্ধ। তাহলে ঘড়ির পরিধি কত হবে, পরিধি কি হবে না, ঘড়ির পরিধি সূত্র হচ্ছে 2πr, মানে সেমি সেমি 2 গণিত পাই মানে 22/7 ইন্টু r হচ্ছে 7 সেন্টিমিটার। আর এটাই হচ্ছে ব্যাসার্ধ, ঘড়ির কাঁটার দৈর্ঘ্যটাই হচ্ছে ব্যাসার্ধ। 7 কেটে দিলাম, তাহলে 44 সেন্টিমিটার। দেখো 44 সেন্টিমিটার যদি এক পাক ঘুরে আসে, মিনিটের কাঁটাটি এক পাক ঘুরে আসা মানে হচ্ছে 60 মিনিটে এক পাক ঘুরে আসে। তাহলে মিনিটের কাঁটাটি 60 মিনিট যদি হয় তাহলে এক পাক ঘুরে আসবে। তাহলে এক পাক ঘুরে আসা মানে হচ্ছে 44 সেন্টিমিটার পথ যাওয়া। তাহলে মিনিটের কাঁটা
মিনিটের কাঁটাটা কি হচ্ছে না 60 মিনিটে 44 সেন্টিমিটার যাচ্ছে। মিনিটের কাঁটাটি দেখো 60 মিনিট যদি হয় তাহলে সে এক পাক ঘুরে আসছে, এক পাক ঘুরে আসছে মানে 44 সেন্টিমিটার। তাহলে মিনিটের কাঁটা 60 মিনিটে ঘুরবে কত না 44 সেমি। 60 মিনিট যাওয়া মানে তো এক পাক ঘুরে আসছে, আর এক পাক ঘুরে আসা মানে বৃত্তের পরিধি সমান পথ। তাহলে 60 মিনিটে ঘুরবে 44 সেন্টিমিটার, 1 মিনিটে ঘুরবে কত 44/60। আর কত মিনিট সে ঘুরতে চাইছে 15 মিনিট। তাহলে 15 মিনিটে কত ঘুরবে 44 গুণিত 15/60। দেখো 15 একে 15, 4 15 60, একবারে কাটলাম। 4 একে 4, 4 11 44 সমান 11 সেমি। তাহলে মিনিটের কাঁটাটা 15 মিনিটে 11 সেন্টিমিটার পথ ঘুরবে। এরপর আমরা 5 দাগের অঙ্কটাই আসি। দেখো 5 নম্বরটা বলেছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে বৃত্তটি, এখানে একটা বৃত্ত দিয়ে আছে, তার ব্যাসের যে দৈর্ঘ্যটা আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা সমান। তাহলে এর ব্যাসের দৈর্ঘ্য আর এর বাহুর দৈর্ঘ্য সমান। আমাদের কারোর দেওয়া দৈর্ঘ্য দেওয়া নেই, আমাকে দৈর্ঘ্য ধরে নিতে হবে। তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ধরে নিচ্ছি এটা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে a একক। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, যেহেতু চেয়েছে দুটোরই পরিসীমার অনুপাত। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা যদি a হয় তাহলে পরিসীমা হবে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। এগুলো একবারে লিখে দিলে কোনো অসুবিধা নেই। তাহলে 4a একক। দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে আমরা তার পরিসীমাটা বার করলাম। এবার বলেছি তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে না, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা হবে আমাদের জানা আছে যে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যতটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা তত। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা হবে a সেমি, a একক। তাহলে বৃত্তের পরিধি কত হবে, পরিধি বা পরিসীমা, দুটো পরিসীমার অনুপাত। বৃত্তের পরিধি আর পরিসীমাটা একই জিনিস, পরিসীমা সমান আমরা জানি 2। ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা বার করব। বৃত্তের একবারে ব্যাস দিয়ে আছে, আমরা ব্যাস দিয়ে বলে দিই। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা a একক, তাহলে বৃত্তের পরিধি বা পরিসীমা একই জিনিস, পরিসীমা সমান আমরা জানি পাই গণিত ব্যাস। পাই মানে 22/7 বা পাই রেখে দাও, পাই গণিত a একক। ঠিক আছে, তাহলে এখন বলেছে বর্গক্ষেত্রটির পরিসীমা আর বৃত্তটির পরিসীমা বা পরিধির অনুপাত কত। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা অনুপাত বৃত্তের পরিসীমা বা পরিধি একই। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা কত 4a সমান 4a একক। আর বৃত্তের পরিধিটা কত হলো বা পরিসীমাটা হলো পাই ইন্টু a একক। দেখো এখানে একক একক কেটে দাও, তাহলে এখানে a কেটে দাও, তাহলে 4 অনুপাত পাই থাকলো। পাই মানে আমাদের মানটা বসিয়ে দাও 22/7, তলায় 1 আছে। তাহলে আমরা উপর উপরে কাটতে পারি, অনুপাত মানে হচ্ছে উপর উপরে কাটতে পারো তুমি। 2 2 4 আর 11 2 22। তাহলে এখানে থাকলো কত 2/1 অনুপাত 11/7। দেখো এটা আমাদের 7 দিয়ে দুটোকে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কত না, এই 1 আর 7 লসগু হয়ে সেই সংখ্যাটাকে আমাকে গুণ করতে হয়। তাহলে 7 দিয়ে গুণ করলে 7 2 14 হলো, অনুপাত 7 দিয়ে এটাকে গুণ করলে 11 হলো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এবং বৃত্তের পরিসীমা বা পরিধির অনুপাতটা হচ্ছে 14:11। এখানে কি চেয়েছে আগে
বৃত্তের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হলো তাদের পরিসীমার অনুপাত কত। তাহলে এখানে বর্গক্ষেত্রের পরিসীমাটা আগে বলেনি, এখানে বৃত্তের দিয়ে আছে বলে বৃত্তেরটা আগে লিখবে। আর বর্গক্ষেত্রের পরিসীমা ও বৃত্তের পরিসীমার অনুপাতটা হচ্ছে 14:11, এটাও উত্তর হয়েছে। আর আগে এখানে তোমাকে বলেছে বৃত্তটা আগে বলেছে, সেই জন্য আমাকে বৃত্তটি দিয়ে আগে বলবে। তাহলে এখানে বর্গক্ষেত্রের পরিসীমা অনুপাত বৃত্তের পরিসীমার অনুপাতটা এটাই, কিন্তু তোমাকে এখানে চাইছে যে বৃত্তটাকে আগে বলেছে, তাহলে বৃত্তের পরিধি এখানে লিখবে বৃত্তের পরিসীমা অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রে এইটা উত্তর চেয়েছি, যে বৃত্তটিকে আগে বলেছে তাহলে বৃত্তটা আগে লিখবে। বৃত্তের পরিসীমাটা কত হলো পাই গণিত a একক। অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমাটা কত হবে না 4a একক। একক একক কেটে দিলাম, a কেটে দিলাম, তাহলে কত থাকলো 22/7 অনুপাত 4/1। 22/7 মানে হচ্ছে পায়ের মান 22/7, পাই এটা। এবার আমরা এটাকে কাটাকাটি করলাম 11 2 22 2 2 4, তাহলে এখানে 11/7 আর এখানে 2/1। এখানে আমরা এটা যেমন করলাম, এটাকে উভয়কেই 7 দিয়ে গুণ করে আমরা পেয়ে গেলাম। এটা যদি গুণ না করো তাহলেও সুবিধা হবে, যে অনুপাত থাকলে এই উপরটার সঙ্গে এইটা গুণ হবে, এইটার সঙ্গে এইটা গুণ করে দেবে, মনে মনে গুণ করে দেবে। 11 1 11 হয়ে গেল অনুপাত, 7 আর 2 গুণ করলে 14। কিন্তু কখনোই আগে এইটা বসবে না, আগে এখান থেকে শুরু হবে, এই জায়গা থেকে শুরু হবে। কিন্তু 11 গণিত 1 মানে 11 আর 7 গণিত 2 সমান 14, কখনোই কিন্তু এইটা থেকে শুরু হবে না, এটা মনে রেখে দেবে। তাহলে 11:14 হচ্ছে বৃত্তের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হচ্ছে 11:14। আজকে আমাদের এই চ্যাপ্টার যে শর্ট প্রশ্নগুলো ছিল সেই শর্ট প্রশ্নগুলো তোমাদের আলোচনা করা হলো, এবং এর মধ্যে যদি কোনো কিছু অসুবিধা থাকে, কারোর যদি কোনো অসুবিধা বুঝতে অসুবিধা থাকে, তাহলে তোমরা ইনবক্সে পাঠাবে, এটা তখন আমরা আবার আলোচনা করব। আর তোমাদের 18 দাগের অঙ্কটা আমি করতে দিয়েছিলাম, 18 এবং যে উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই সমস্ত উদাহরণের অঙ্কগুলো তোমরা ভালো করে তৈরি করে রেখে দেবে। বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা ভালো করে তৈরি করে রেখে দেবে। কারো যদি কোনো কিছু অসুবিধা থাকে এই চ্যাপ্টারের ভিতরে, তাহলে সেগুলো ইনবক্সে পাঠাবে, আমরা তোমাদের সমাধান করার চেষ্টা করব। আর এই শর্ট প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে রাখবে। অন্যান্য বই যদি থাকে বৃত্তের পরিধি চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলোর প্রশ্নগুলো নিয়ে আলোচনা দেখবে কোনো সমস্যা আসছে কিনা। আর বিশেষ করে শর্ট প্রশ্নগুলোকে এখন বেশি বেশি করে যোগদান, সামনে পরীক্ষার জন্য প্রস্তুতিও নেবে, ভালো করে প্রস্তুতি নেবে। আর কোনো কিছু যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ইনবক্সে পাঠাবে। তো আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।